আসসালামু আলাইকুম। আমার চ্যানেল পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের নবম অধ্যায় অর্থায়নী গণিত নিয়ে আলোচনা শুরু করব। এটি হবে অধ্যায়ের প্রথম ভিডিও। এর আগে আমার এই চ্যানেলের পক্ষ থেকে আমি সেট তত্ত্ব এবং সংখ্যা পদ্ধতি এই দুইটা অধ্যায় সম্পর্কে পুরো ভিডিও বিভিন্ন ধাপে ধাপে দিয়ে দিয়েছি। তো আমি এখন শুরু করব। তো আজ আমি অর্থায়ন গণিতে কিছু থিওরি প্রশ্ন নিয়ে আমি কথা বলবো। যেমন আমি প্রথম প্রশ্নটা এখানে দিয়েছি, সেটা হলো সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ কি। একটা হলো সরল সুদ এবং একটা হলো চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ। এই দুইটা কি, এটা আগে শিখব। সরল সুদ কি? সরল সুদ বলতে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট থেকে এমন শর্তে বা এরূপ শর্তে কোনো ঋণ বা অর্থ গ্রহণ করবে যে সে শুধুমাত্র গৃহীত ঋণ বা অর্থের উপরই সুদ প্রদান করবে, তবে এই প্রদত্ত সেই সুদকেই বলা হবে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। আবারও বলি যে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট থেকে এরূপ শর্তে ঋণ বা অর্থ গ্রহণ করবে যে বা করে যে শুধুমাত্র গৃহীত ঋণ বা অর্থের উপরই সুদ ধার্য করবে বা সুদ প্রদান করবে, তবে প্রদত্ত সেই সুদকে সরল সুদ বলে। আমি যদি তোমাদের একটু বুঝাই, সেটা হলো, ধরো তুমি বা তোমরা কারো কাছ থেকে হয়তো 10,000 টাকা ঋণ গ্রহণ করছো 5 বছরের জন্য। তো তোমরা যদি সবসময় এই যতদিন ঋণ শোধ না হলো এই 10 বছরেই যদি প্রতি বছর যদি এই 10,000 টাকার উপরেই নির্দিষ্ট হারে, সেটা 10% হতে পারে, 5% হতে পারে, সেই সুদ যদি প্রদান করো, মানে আসল যে 10,000 টাকা, এই আসল 10,000 টাকার যদি কোনো পরিবর্তন না হয় এবং কেবলমাত্র সেই 10,000 টাকার উপরে যদি সুদ ধার্য হয়, তাহলে সেই সুদকেই বলা হবে সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ যে সুদটা শুধুমাত্র পরিশোধ না হওয়া পর্যন্ত শুধুমাত্র গৃহীত ঋণ এর উপরই সুদ ধার্য হয়, সেটাই হলো মূলত সরল সুদ। এবার আমরা শিখব যে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ কাকে বলে। নির্দিষ্ট সময়ান্তে যে সুদ আসলের সাথে যোগ হয়ে আসলকে পরিবর্তন করে এবং পরিবর্তিত আসলের উপর পরবর্তী সময়ে নির্দিষ্ট হারে সুদ ধার্য হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ বলে। এই চক্রবৃদ্ধি সুদটা হলো যে একটা নির্দিষ্ট সময় পর পর, এটা হলো ঋণ, আমরা যখন ঋণ গ্রহণ করব সেই গৃহীত ঋণের শর্তের উপর নির্ভর করবে যে সময়টা কি হবে। সেই নির্দিষ্ট সময় পর পর যে সুদটা হবে সেই সুদটা আসলের সাথে কি হবে, যোগ হবে, এবং এই আসলটা পরিবর্তিত হয়ে একটা নতুন একটা আসলে পরিণত হবে। এই নতুন আসলের উপর আবার পরবর্তী নির্দিষ্ট সময়ে সুদ ধার্য হবে এবং সেই নির্দিষ্ট সময় পর সেই সুদটা আবার ওই আসলের সাথে যোগ হবে এবং আসলকে আবার পরিবর্তন করবে এবং সেই পরিবর্তিত আসলের উপর পুনরায় আবার সুদ ধার্য হবে, যেটাকে আমরা কথায় বলে থাকি যে সুদের উপরে সুদ। তাহলে কি দাঁড়াইল, নির্দিষ্ট সময়ান্তে যে সুদ আসলের সাথে যোগ হয়ে আসলকে পরিবর্তন করে এবং পরিবর্তিত আসলের উপর পরবর্তী সময়ে নির্দিষ্ট হারে সুদ ধার্য হয়, তাকে চক্রবৃদ্ধি সুদ বা মিশ্র সুদ বলে। আমি যদি তোমাদের বলি, ধরো তুমি 100 টাকা ঋণ গ্রহণ করছো 5 বছরের জন্য, 100 টাকা 5 বছরের জন্য, ধরো বলা হলো 5% চক্রবৃদ্ধি সুদ, এবং সেটা বছরে একবার যদি হয়, বছরে একবার বলতে প্রতি বছরে চেঞ্জ হবে, হ্যাঁ। তাহলে ধরো তুমি 100 টাকা, এক বছরে 5% হারে তুমি 5 টাকা সুদ হবে। তাহলে প্রথম বছর পরে সুদ হবে কত, 5 টাকা। এই 5 টাকা আসল যে 100 টাকা ছিল তার সাথে যোগ হবে, যোগ হয়ে কত হবে, 105 টাকা। এই 105টা এবার কিন্তু 100 টাকার উপরে, দ্বিতীয় বছরে সুদটা হবে 105 টাকার উপরে। এই 105 টাকার উপরে যে সুদটা হবে সেই সুদটা আবার তৃতীয় বছরের শুরুতে গিয়া 105-এর সাথে যোগ হবে, যোগ হয়ে যে টাকাটা হবে তার উপর আবার তোমার তৃতীয় বছরের সুদ ধার্য হবে। এভাবে কিন্তু আসলটা মানে এই আমরা যত 5 বছরের জন্য ঋণ গ্রহণ করলাম, তাহলে 5 বছরে কিন্তু আসলটা পরিবর্তিত হবে। তাই এ কারণে কিন্তু সরল সুদ অপেক্ষা চক্রবৃদ্ধি সুদের পরিমাণটা কী হবে বলে বেশি হবে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ হলো যে নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট সময় অন্তর যে সুদটা হবে সেই সুদটা আসলের সাথে যোগ হবে এবং এই আসলকে পরিবর্তন করবে, সেই পরিবর্তিত আসলের উপর আবার পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য সুদ ধার্য হবে। তোমরা হয়তো বলতেছো, স্যার আমরা নির্দিষ্ট সময় কেন বারবার বলতেছি? নির্দিষ্ট সময় বলতেছি যে অনেক তোমার ঋণ প্রতি বছরে একবার গণনা করা হয়, অনেক ঋণ 2বার গণনা করা হয়, অনেক ঋণ ত্রৈমাসিক ভিত্তিতে মানে বছরে তোমার 4বারও গণনা করা হয়, অনেক ঋণ আছে প্রতি মাসে গণনা করা হয়, মানে প্রতি মাসে চেঞ্জ হয়।
এই কারণে নির্দিষ্ট সময়ের কথা বলা হলো। আচ্ছা, এটাই হলো আমাদের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদকেই মিশ্র সুদ বলা হয়। আমি আশা করি যে তোমরা এই দুইটা ভালোভাবে বুঝতে পারছো। এরপর আমরা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস শিখবো, সেটা হলো নামিক হার এবং কার্যকরী সুদের হার কি। পরীক্ষায় এটা আসে এবং এদের পার্থক্যটা বিশেষ করে পরীক্ষায় খুব আসে, হয়তো 1 বছর 2 বছর পর পরই কিন্তু এই প্রশ্নটা আসে। নামিক হার কাকে বলে? নামিক হার হলো নির্দিষ্ট সময় অন্তর মূলধনের উপর সুদ গণনার জন্য যে বাৎসরিক হার ব্যবহার করা হয় তাকেই নামিক হার বা লিখিত হার বা বর্ণিত হার বলে। অর্থাৎ বিনিয়োগকৃত অর্থের উপর বাৎসরিক যে হারে সুদ ধার্য করা হয় তাকে নামিক সুদের হার। নামিক সুদের হার বলতে যে সুদটা বছরে একবার দেওয়া হয় এবং কত হারে দেওয়া হয়। যে তুমি একটা ঋণ নিছো, সেই ঋণের উপর 1 বছরে একবারই আমি গণনা করব। ওই যে একটু আগে আমি বললাম যে সুদ বছরে একাধিকবারও গণনা করা যায়, বছরে একবারও গণনা করা যায়। তো নামিক হারটা মূলত হলো যে আমরা যে ঋণটা নিলাম সেই ঋণের উপরে বৎসরে কোন হারে কত হারে সুদ প্রদান করা হয়, সুদ ধার্য করা হয়, সেটাই হলো নামিক সুদের হার। তারপর হলো কার্যকরী সুদের হার কি? কার্যকরী সুদের হারটা হলো যখন চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার প্রদান করা হয় তখন প্রতিবারই অর্জিত সুদ আসলের সাথে যোগ হয় এবং পরবর্তীবারে এই বর্ধিত আসলের উপর সুদ পাওয়া যায়। এখানে মোট সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই প্রকৃত সুদের পরিমাণকে যখন শতকরা প্রকাশ করা হয় তখন তাকে কার্যকরী বা প্রকৃত সুদের হার বলা হয়। খেয়াল করো একটু, কার্যকরী সুদের হারটা কখন হবে? যখন সুদটা বছরে একাধিকবার প্রদান করা হবে। আমরা তো জানি যে একটু আগে আমি তোমাদের বলছিলাম চক্রবৃদ্ধি সুদ বলার সময় আমি কিন্তু বলছি যে চক্রবৃদ্ধি সুদ বছরে একবারও প্রদান করা যায়, বছরে একাধিকবারও প্রদান করা হয়। ধরো আমরা একটা ঋণ নিলাম, ধরো 1,000 টাকা ঋণ নিলাম, সেটা প্রতি মাসে গণনা করা হলো। তাহলে প্রতি মাসেই তো সুদটা 1,000-এর সাথে যোগ হবে এবং 1,000-কে পরিবর্তন করে পরবর্তী মাসের আবার সুদ ধার্য হবে। এইভাবে আমাদের 12 বার কিন্তু হিসাব করা হবে। তো 12 বার তুমি যে হিসাব করলা, তাই এই 12 বারের যে মোট সুদটা হলো, 12 বারের যে মোট সুদটা হলো, সেই সুদটাকে যে আমরা শতকরা প্রকাশ করি তাহলে সে যেটা হবে সেটাই হলো কার্যকরী সুদের হার বা প্রকৃত সুদের হার। আবার একটু বলি, যখন চক্রবৃদ্ধি সুদ বছরে একাধিকবার প্রদান করা হয় তখন প্রতিবারই অর্জিত সুদ আসলের সাথে যোগ হয় এবং পরবর্তীবারে এই বর্ধিত আসলের উপর সুদ পাওয়া যায়। এক্ষেত্রে মোট সুদের পরিমাণ বৃদ্ধি পায় এবং এই প্রকৃত সুদের পরিমাণকে যখন শতকরা প্রকাশ করা হয় তখন কার্যকরী বা প্রকৃত সুদের হার বলা হবে তাকে। হ্যাঁ, তার মানে যে সুদ বছরে একাধিকবার প্রদান করা হয়, সেই একাধিকবার যে আমরা সুদটা পাই সেই সুদটা বছরে প্রকৃতপক্ষে কত হার, শতকরা কত হারে প্রদান করা হয়, সেটাই হলো কার্যকরী সুদের হার। নামিক হার হলো বছরে একবারের ক্ষেত্রে, আর কার্যকরী সুদের হার হলো বছরে একাধিকবার যে সুদ প্রদান করা হয় তার ক্ষেত্রে প্রযোজ্য। এখন শিখব অপচয় কি। অপচয় শব্দের শাব্দিক অর্থ হলো সম্পত্তির মূল্য কমে যাওয়া। দীর্ঘমেয়াদী সম্পত্তির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি, কালের বিবর্তন ও বাজার দরের পরিবর্তনের ফলে সম্পত্তির মূল্য যে হ্রাস পায় তাকে অপচয় বা ডেপ্রিসিয়েশন বলে। অপচয় হলো আমরা যদি কোনো সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করি তাহলে কিন্তু সেই সম্পত্তির মূল্যটা হ্রাস পায় বা কমে যায়। এই যে ব্যবহারজনিত সম্পত্তির মূল্য হ্রাসকেই আমরা বলি অপচয়। আবারও বলি, আমরা যদি কোনো সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করি, মানে একটা সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করলে সেই বিভিন্ন কারণে সেই সম্পত্তির মূল্য কী পায়? হ্রাস পায়। তো সম্পত্তির এই ব্যবহারজনিত মূল্য হ্রাসকেই বলা হয় কি? অপচয়। এখন ঘ নম্বর প্রশ্নে আসো যে বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য কি? বর্তমান মূল্য ভবিষ্যৎ সময়ে প্রাপ্ত কোনো অর্থের আজকের মূল্য নির্ধারণের কৌশলকেই বর্তমান মূল্য বলে। আবার ভবিষ্যতে কোনো নির্দিষ্ট অর্থের চাহিদা পূরণের জন্য বর্তমানে কী পরিমাণ অর্থ সঞ্চয় করতে হবে তা বের করার যে কৌশল তাকেই বলা হয় কি? বর্তমান মূল্য। আচ্ছা, বর্তমান মূল্য হলো হয়তো ভবিষ্যতে আমার একটা টাকার দরকার, ধরো ভবিষ্যতে 1 লাখ টাকার দরকার 5 বছর পরে। তো 5 বছর পর যে 1 লাখ টাকার দরকার, তাহলে আমার এখন কত টাকা করে আমাকে সঞ্চয় করতে হবে। তাহলে এই যে আমাকে এখন কত টাকা করে সঞ্চয় করতে হবে বা কত টাকা করে জমা করতে হবে, এটা আমি কিভাবে বের করব, এটার কৌশলটাই হলো মূলত বর্তমান মূল্য। এখন হলো ভবিষ্যৎ মূল্য কাকে বলবো? বর্তমানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে নির্দিষ্ট সময় পরে সুদে আসলে যে পরিমাণ হয় তাকেই ভবিষ্যৎ মূল্য বা প্রান্তীয় মূল্য বলে। এটা হলো আমরা এখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, এটা একবারে হইতে পারে, এটা বা কিস্তির মাধ্যমে হইতে পারে, সেই টাকাটা আমরা কোনো একটা ফান্ডে জমা করলাম একটা নির্দিষ্ট সুদের হারে। তাহলে একটা ওই নির্দিষ্ট সময় পর তাহলে নিশ্চয়ই সেই টাকাটা একটা নতুন একটা অ্যামাউন্টে কী হবে? পরিণত হবে। তো এই যে নির্দিষ্ট সময় পর সুদ এবং আসল
এই দুইটা মিলে যে পরিমাণটা হবে তাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য বা প্রান্তীয় মূল্য। 19 প্রশ্ন দেখো, বৃত্তি বা বার্ষিক বৃত্তি কি? দেখো, বৃত্তি বা বার্ষিক বৃত্তি সেটা হলো একটি নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন অথবা বহির্গমনকেই বার্ষিক বৃত্তি বা বৃত্তি বলা হয়। মানে আমরা একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি জমা করি অথবা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেটাই হবে বার্ষিক বৃত্তি বা বৃত্তি, যেটাকে আমরা কিস্তির মতো বলতে পারি। কিস্তি যেমন একটা নির্দিষ্ট সময় পর, মানে বছরে একবার বা দুইবার বা প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ করে কিন্তু জমা করতে হয়। এক এক সময় এক এক পরিমাণ টাকা জমা দিলে কিন্তু সেটা কিস্তি হয় না, ঠিক আছে? আবার তার মানে আমরা যদি কোনো কিস্তি জমাও দিতে পারি, আবার আমার মনে করো একটা 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 নির্দিষ্ট টাকা আমার ফিক্সড ডিপোজিট আছে, সেখান থেকে কিন্তু আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা পেয়েও থাকি, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর পর, সেটাও কিন্তু হলো বার্ষিক বৃত্তি বা বৃত্তি বলে। এই জন্য বলা হয় নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ অর্থের আগমন যেটা আমরা পেয়ে থাকি সেটাকে আমরা বলি আগমন, অথবা বহির্গমন যেটা আমরা জমা দিই সেটাকে বলা বার্ষিক বৃত্তি বা শুধু বৃত্তি বলা হয়। এবার দেখো 4 প্রশ্ন হলো প্রতিপূরক তহবিল কি? প্রতিপূরক তহবিলের আরও অনেক নাম আছে, যেমন ধরো পরিপূরক তহবিল, শোধক তহবিল, অবচয় তহবিল, এরকম বিভিন্ন নাম আছে। তো প্রতিপূরক তহবিল হলো একটা নির্দিষ্ট সময়ে দায় পরিশোধের জন্য অথবা ভবিষ্যতে কোনো অবচয় সম্পত্তি পরিবর্তনের নিমিত্ত নির্দিষ্ট সময় অন্তর চক্রবৃদ্ধি হার সুদে যে অর্থ জমা করে তহবিল গঠন করা হয় সেটাই মূলত হলো প্রতিপূরক তহবিল। তাহলে প্রতিপূরক তহবিলটা হলো নির্দিষ্ট সময়ে দায় পরিশোধের জন্য অথবা ভবিষ্যতে কোনো অবচয় সম্পত্তি পরিবর্তনের নিমিত্ত নির্দিষ্ট সময় অন্তর চক্রবৃদ্ধি হার সুদে কোনো নির্দিষ্ট অর্থ জমা করে যে তহবিল গঠন করা হয় সেটাই মূলত হলো প্রতিপূরক তহবিল। এই প্রতিপূরক তহবিলের আমি বলছি আরও অনেক নাম আছে, সেটা হলো তোমার প্রতিপূরক তহবিল বা শোধক তহবিল বা সম্পত্তি পুনঃস্থাপন তহবিল, এটাকে আবার অবচয় তহবিলও বলে। আসলে মূলত হলো এটা কি, আমি তোমাদের বলি, ধরো তুমি একটা সম্পত্তি ব্যবহার করতেছো, একটা মেশিন ব্যবহার করতেছো, একটা মোবাইল ব্যবহার করতেছো, যে কোনো একটা হয়তো ল্যাপটপ ব্যবহার করতেছো। তুমি হয়তো জানো যে তুমি এই মোবাইলটা বা এই সম্পত্তিটা বা এই ল্যাপটপটা তুমি হয়তো একটা নির্দিষ্ট সময় বলতে 5 বছর ব্যবহার করতে পারবা বা 10 বছর ব্যবহার করতে পারবা। তারপরে কি হবে, তাহলে তোমাকে কি করতে হবে, এই 5 বছর বা 10 বছর পর কিন্তু এই এই যে সম্পত্তিটা যেটা যে ব্যবহার করতেছো সেটা তোমাকে পুনঃস্থাপন করতে হবে। এই কারণে তুমি কি করতেছো, প্রতি বছরই তোমার লাভের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সুদের হারে জমা করতেছো। কেন জমা করতেছো? যাতে ওই 5 বছর বা 10 বছর পরে যাতে তুমি ওই সম্পত্তিটা আবার কিনতে পারো বা তুমি পুনঃস্থাপন করতে পারো। এই যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করে যে একটা তহবিল গঠন করা হলো, এই তহবিলটাই মূলত হলো তোমার প্রতিপূরক তহবিল। এরপর একটা প্রশ্ন আছে, দেখো এমোরটাইজেশন কি? এমোরটাইজেশন হলো যদি কোনো ঋণ গ্রহীতা ঋণের অর্থ সমান কিস্তিতে ফেরত দেওয়ার সময় প্রতি কিস্তিতে মোট সুদের সাথে আসলের একটা অংশ অন্তর্ভুক্ত থাকে, তাহলে প্রতি কিস্তির জন্য প্রদত্ত সেই অর্থের মধ্যে আসলের যে অংশটি পরিশোধিত হয় তাকে অ্যামর্টাইজেশন বলে। অ্যামর্টাইজেশন মূলত হলো আমরা যখন একটা ঋণ গ্রহণ করব, ধরো তুমি একটা ব্যাংক থেকে বা কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করছো, সেটা কী করতে হবে, একটা নির্দিষ্ট সময় পর পর একটা কিস্তি দিয়ে পরিশোধ করতে হবে। খেয়াল রাখবা সেই কিস্তির মধ্যে কিন্তু দুইটা অংশ থাকবে। কী কী থাকবে? একটা থাকবে আসলের অংশ, একটা থাকবে কি অংশ? সুদের অংশ থাকবে। এই যে কিস্তিতে প্রত্যেকটা কিস্তিতে যে আসলের অংশটা, সেই আসলের অংশটাকে আমরা কি বলি? অ্যামর্টাইজেশন বলি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো যে প্রতি কিস্তিতে পরিশোধ কিস্তির মাধ্যমে যদি কোনো ঋণ পরিশোধ করা হয়, সেই কিস্তির মধ্যে যে প্রতি কিস্তিতে যে আসলের অংশ থাকে সেই আসলের অংশকে বলা হয় কি অ্যামর্টাইজেশন। এবার আমি সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারের মধ্যে সেটা নিয়ে এখন কথা বলবো, সেটা হলো নামিক হার ও কার্যকরী সুদের হারের মধ্যে পার্থক্য। এটা হলো এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং দেখবা তোমরা যে কোনো না কোনো তোমার বিভাগের মধ্যে কিন্তু এটা প্রতি বছরই প্রায় এই প্রশ্নটা পরীক্ষায় চলে আসে। তো দেখো নামিক হার এবং কার্যকরী সুদের হারের পার্থক্য। প্রথমে আমরা এখানে নামিক হার লিখবো, এখানে কার্যকরী সুদের হার লিখবো। তো নামিক হার কি? যে মূলধনের উপর, এটা তো আমরা একটু আগে সংজ্ঞা শিখছি, সেই সংজ্ঞাটা তুমি লিখে দিতে পারো প্রথমটা, যে মূলধনের উপর সুদ গণনার জন্য যে বাৎসরিক হার ব্যবহৃত হয় তাকেই বলা হয় কি নামিক হার। নামিক হারটা হলে যে বছরে একবার আমরা সুদ দিব, তাহলে সেই সুদের হারটা কী হবে, সেটাই হলো নামিক হার। আর কার্যকরী সুদের হার হলো নামিক সুদের হারের উপর ভিত্তি করে চক্রবৃদ্ধি সুদ গণনা করে তা প্রকৃতপক্ষে কত বার্ষিক হার সুদের সমান হলো তাকে কার্যকরী সুদের হার বলা হয়। কার্যকরী সুদের হার মূলত হলো যে সুদটা বছরে একাধিকবার দেওয়া হয়, সেই সুদটা যদি নামিক হারে যদি হয়, নামিক হার মানে কি, বছরে একবারে যদি পরিবর্তন করা হয়, তাহলে যে সুদের হারটা হবে সেটাই হলো কার্যকরী সুদের হার।
তারপর হলো তোমার এখানে যে একে বাৎসরিক সুদের হার, নামিক সুদের হারকে বাৎসরিক সুদের হার বা নামিক হার বা লিখিত হার বা বর্ণিত সুদের হার নামেও অভিহিত করা হয়। আর কার্যকরী সুদের হারকে প্রকৃত সুদের হার নামেও অভিহিত করা হয়। নামিক সুদের হার সাধারণত পরিবর্তন হয় না। আর কার্যকরী সুদের হার হলো তুমি বছরে কতবার সুদ দিতেছো, সুদ যত বেশিবার গণনা করা হবে এই কার্যকরী সুদের হার তত বেশি বৃদ্ধি পেতে থাকবে। নামিক সুদের হার বছরে একবার প্রদান করা হয়, আর কার্যকরী সুদের হার অবশ্যই বছরে একাধিকবার প্রদান করা হয়। এই হার সুদ গণনার কাজে ব্যবহৃত হয়। এই হার ঋণের প্রকৃত খরচ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে এই নামিক সুদের হারের ক্ষেত্রে সূত্রের প্রয়োজন হয় না। এখানে যে সুদের হারটা প্রকাশ করা হয় সেটাই মূলত হলো নামিক সুদের হার, কত পার্সেন্ট আছে সেটাই নামিক সুদের হার। আর কার্যকরী সুদের হার একটা সূত্রের মাধ্যমে বের করা হয়, সেটা হলো ইআইআর, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, যেটাকে আমরা বলি কার্যকরী সুদের হার। ইআইআর সমান হলো 1+i/m, পাওয়ার হলো m-1। তো অনেকে এই আয়ের জায়গায় আমরা কি ব্যবহার করতে পারি, আরও ব্যবহার করি, ছোটো হাতের আরও ব্যবহার করা যায়। এই হলো নামিক হার এবং কার্যকরী সুদের হারের মধ্যে পার্থক্য। আজ এই পর্যন্ত থাকলো। তোমরা এই থিওরি প্রশ্নগুলো যদি ভালোভাবে পড়ো তাহলে কিন্তু অন্য যে কোনো বইয়ের থেকে তোমরা খুব ভালোভাবে অ্যান্সারটা করতে পারবে। আজ এ পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।